জমিয়তে আহলে হাদিস পশ্চিমবঙ্গ। কিন্তু এই সংগঠন কেন তৈরি করলেন? এই সংগঠনের কাজ কেমন চলছে? সমস্যায় বাকি অন্যান্য আহলে হাদিস সংগঠনগুলির কাজ কেমন চলছে? তারা কি চাইছে? সব নিয়ে আমরা কথা বলবো জমিয়তে আহলে হাদিস পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক ডাক্তার আলমগীর সরদারের সঙ্গে। টিডিএন বাংলায় আপনাকে স্বাগত জানাই। আপনার কাছ থেকে জানতে চাইব যে জমিয়তে আহলে হাদিস পশ্চিমবঙ্গ সংগঠনটা কত সালে তৈরি হলো এবং কেন করলেন? মূলত জমিয়তে আহলে হাদিস বলতে প্রথম কথা হলো আহলে হাদিস সুদীর্ঘ সুপ্রাচীন একটি সংগঠন। বিশেষ করে আমরা জানি যে স্বাধীনতা বা তার আগেও বিভিন্ন নামেই এই সংগঠন চলে এসছে। তবে আমরা যে সাংগঠনিকভাবে কাজ করছি জমিয়তে আহলে হাদিস পশ্চিমবাংলার সংগঠনের নাম দিয়ে, এটা আমাদের পথ চলা শুরু হয়েছে রাজ্যব্যাপী 2010-11 নাগাদ থেকে মোটামুটিভাবে আমরা কাজ করছি। তো এই সংগঠন তৈরি করলেন কেন? সংগঠন তৈরি করার প্রেক্ষাপট অনেক পুরনো কথা, যেগুলো আমরা জানি যে বিগত দিনে সংগঠন ছিল। তদানীন্তনকালের যে সংগঠনটা ছিল, আমিও সেই সংগঠনের দায়িত্বশীল একজন ছিলাম, রাজ্য কমিটিরও সদস্য ছিলাম। কিন্তু অতীব দুঃখের বিষয়, যদিও সংখ্যার দিক থেকে সামান্য কম বেশি হতে পারে, অনন্য পশ্চিমবাংলার মাটিতে 80 থেকে 1 কোটির মতো আহলে হাদিস বলে আমরা জানি, যারা নিজেদেরকে পরিচয় দেন আহলে হাদিস বলে। কিন্তু তদানীন্তনকালে যে সংগঠনটা চলছিল, সেই অর্থে হয়তো রাজ্যব্যাপী সংগঠনের একটা রূপরেখা ছিল না এ কথা নয়, কিন্তু গ্রাসরুট লেভেলে যেভাবে কাজ করা উচিত দেশ সমাজ জাতির ক্ষেত্রে, আমরা সেভাবে কাজের নিরিখে কোনো কিছু দেখতে পেতাম না। তদানীন্তনকালের দায়িত্বশীলদেরকে আমরা বারে বারে এই বিষয়টা বলি যে আমাদের এই দৈন্যদশা কেন? সমাজের প্রচুর কাজ আছে, আমরা জানি, দেশের প্রচুর কাজ আছে, জাতির প্রচুর কাজ আছে। সেই কাজগুলোকে আমরা বারে বারে যখন বলেছি যে এই কাজগুলো করতে হবে, তখন দেখতে পেয়েছি যে যারা প্রতিবাদী ছিলেন, যারা এই বিষয়টাকে কথা বলতেন, তাদেরকে চরমভাবে কোণঠাসা করার চেষ্টা হতো বা সেভাবে মূল্যায়ন করা হয়নি। গোটা পশ্চিমবাংলায় জুড়ে ছিল এ চিত্র, যার কারণে আমরা বারে বারে প্রতিবাদ করার পরেও যখন এর কোনো সুরাহা আমরা করতে পারিনি, বিশেষত আমরা এই বিষয়গুলো নিয়ে দিল্লিতেও দরবার করা হয়েছে বিভিন্ন সময়ে, এবং যেভাবে সংগঠনটা করা উচিত সেভাবে ছিল না। তারপরে আলেম ওলামাদের যেভাবে মূল্যায়ন করা দরকার ছিল সেভাবে করা হয়নি। নানাবিধ কারণে আমরা সেদিন কথা বলেছিলাম। কথা বলার ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা প্রতিবাদ করেছে, যারা দেশ সমাজ জাতির কথা বলেছে, তাদেরকে কোণঠাসা করার বারে বারে চেষ্টা হয়েছে। এভাবে চেষ্টা অব্যাহত থাকার কারণেই বাধ্য হয়ে পশ্চিমবাংলার বিদগ্ধ আলেম বা পণ্ডিতগণ দেখলেন যে এইভাবে নয়, মানুষের কাছে না আল্লাহর কাছে আমাদেরকে না, আইনুল বারী সাহেবের সংগঠন যদি আপনি বলেন, বিভিন্ন জেলায় জেলায় প্রোগ্রাম, রাজ্য সম্মেলন বা রাজ্যের বাইরেও বিভিন্ন সম্মেলনগুলি করেছে। একটা পত্রিকা বেরোতো আহলে হাদিস পত্রিকা বলে। তারপরে তারা যতটা সম্ভব সেই সময়ে তারা আন্দোলন বা সংগ্রামের কাজগুলি করেছে। আপনারা যখন এই সংগঠন করলেন, তার ততদিনে কিন্তু আরও বেশ কিছু সংগঠন হয়ে গেছে। তো আহলে হাদিস সংগঠনটাকে কি ভাঙছেন না? মানে একটা সংগঠনের মধ্যে সমালোচনা হোক বা যাই হোক থেকেও তো কাজটা করা যেত। আবার আর একটা সংগঠন করলেন, আর একটা লোক ভাবছে যে এতে থেকে ভালো নয়, আর একটা এইভাবে সালাফি আহলে হাদিস এই গ্রুপটার ভিতরে অনেক উপগ্রুপ তৈরি হয়ে গেছে। ফলে সাধারণ কর্মীরা কোথায় গিয়ে কাজ করবে? আহলে হাদিসদের যে একটা স্পিরিট ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এরকমটা অভিযোগ আসছে। এটা অভিযোগ করলে তার বাস্তবতাটা প্রমাণ করতে হবে যে সেদিনে কি ছিল, আজকের কি আছে। এটা যদি দেখেন বা যারা কর্মী তারা জানে
বিগত দিনে নেতৃত্ব থাকলে কর্মী সেই অর্থে ছিল না, এবং যে কাজের কথাগুলো বলছেন যারা এখনও বেঁচে আছেন তাদের কাছে জিজ্ঞাসা করলে অনেক কিছু পাওয়া যাবে। আমরা প্রত্যেকটা জায়গাতে প্রোগ্রাম করলে এটা জানার চেষ্টা করি যে বিশেষ করে আহলে হাদিসদের বিশেষ করে যেটা তাওহীদের বিষয়টা থাকে, আকীদার বিষয়টা থাকে, তারপর মানহাজগত যে বিষয়গুলো থাকে, এগুলো শব্দের সাথেও মানুষ পরিচয় ভুলতে বসেছিল। বিশেষ করে বিদাতের বিষয়টা নিয়েও, যেটা শরীয়তের একেবারে প্রাথমিক বিষয় বলা চলে, সেইগুলো কিন্তু সেভাবে প্রসার ছিল না বলে আমরা জানি। হয়তো আহলে হাদিস নাম ছিল, কখনো কোথাও প্রোগ্রাম হয়নি, এ কথা যদি বলি সেটা সত্যের হয়তো অপলাপ হবে, কিন্তু যেভাবে কাজটা হওয়া দরকার ছিল সেভাবে কাজ হয়নি। এবং যাদেরকে মূল্যায়ন করা দরকার ছিল, বিশেষ করে আহলে হাদিস সংগঠন মানে আলেম ওলামাদের প্রাধান্য দেওয়া, কিন্তু সেই অর্থে না থাকার কারণেই পরিস্থিতির শিকার হয়ে, এবং যখন গঠন করা হয়েছিল তার আগেও তদানীন্তনকালে যারা দায়িত্বশীল ছিলেন তাদেরকে চিঠি মারফত হোক, পত্রিকা মারফত বা বিভিন্নভাবেই জানানো হয়েছিল। তারপরে যখন সদুত্তর না পাওয়া গেছে তখন পরিস্থিতি বাধ্য করেছিল সংগঠনটা করতে। তো আপনাদেরকে বলা হয় যে আপনারা সালাফি গ্রুপ, তাহলে আহলে হাদিস গ্রুপ নাকি সালাফি গ্রুপ? আপনাদের অনেকের ভিতরে সালাফি একটা কালচার যেন প্রমোট করেন এমনটা মনে হয়। তাহলে আইনুল বারী সাহেব বলেন বা আরও অনেকগুলি আহলে হাদিসদের সংগঠন আছে, তারা এবং আপনারা সালাফি এই টাইটেল বা সালাফি গ্রুপটাকে প্রমোট করেন নাকি আহলে হাদিসকে প্রমোট করেন? দেখেন, আহলে হাদিস এবং সালাফির মধ্যে কোনো পার্থক্য নেই। যারা বলেন হয় তারা না বুঝে বলেন, কিংবা অন্য অভিসন্ধমূলক কিছু কথা বলতে পারেন। কারণ সালাফি বা আহলে হাদিস যে বিষয়টা, বিশেষ করে আহলে হাদিস যে সংগঠনটা বলা হয় বা আহলে হাদিস যাদেরকে বলা হয়, এটা পাক ভারত উপমহাদেশের এর নামটাই প্রচলিত। আমরা জানি মিডিল ইস্টে যেগুলো দেশ আছে সেখানে সালাফি নামেই পরিচিত। তাদের মানহাজ, তাদের আকীদা, তাদের বিশ্বাসগত দিক থেকে যে বিষয়ে বলি না কেন, আমাদের সাথে তাদের পুরোপুরি মিলে যায়। সুতরাং আহলে হাদিস সালাফির কোনো পার্থক্য নেই। এবার থাকলো যে বিষয়টা বলা হয়, মানে বিশেষ করে সমাজে একটি বিষয় ছড়িয়ে পড়েছিল এই কারণেই, বিশেষ করে আমাদের মাথার উপরে ছিলেন আবদুল্লাহ সালাফি সাহেব, যিনি বর্তমান আমাদের রাজ্য সভাপতি। যেহেতু উনি ছিলেন আমাদের সাথে প্রথম দিক থেকেই, ওনার নামটা বিশেষ করে হাইলাইট হয়েছিল। সেই ক্ষেত্রে কিছু মানুষ বুঝে না বুঝে আবদুল্লাহ সালাফি মানেই সালাফি গ্রুপ, কিন্তু এদিকে আইনুল বারী সাহেব ছিলেন বা অন্যরা যারা আছেন, সেই ক্ষেত্রে বলা হয় যে ওটা সালাফি গ্রুপ। বিষয়টা যদি তাই হয়, তো আবদুল্লাহ সালাফি সাহেব তো আমাদের আলেম হিসাবে, সালাফি আরও হয়তো কিছু আলেম আছেন, কিন্তু তাছাড়া পরিচয়গত দিক থেকে যে ফাইজি সাহেব, ফাইজি আছেন, বিভিন্ন সানাবিলি বলেন, বিভিন্ন রকমের মাদ্রাসার টাইটেল আছে। আর আবদুল্লাহ সালাফি বলতে বিশেষ করে ভারতবর্ষের মধ্যে বানারস সালাফিয়া বলে একটা মাদ্রাসা আছে, সেখান থেকে যারা ফারেগ হন তাদেরকে সালাফি নামে উপাধিত করা হয়। এটাই সেই কারণে মানুষ বলেন। কিন্তু তাছাড়া যে এটা আহলে হাদিসের সাথে সালাফিদের কোনো মতাদর্শগত পার্থক্য আছে, এটা একেবারেই সত্য নয়। তো আপনারা যখন সংগঠনটা করলেন জমিয়তে আহলে হাদিস পশ্চিমবঙ্গ, ঠিক সেই সময়ে জমিয়তে আহলে হাদিস হিন্দ বা ইন্ডিয়া, জমিয়তে আহলে হাদিস ইন্ডিয়া বা হিন্দ নামে একটা কিন্তু সংগঠন তৈরি হয়ে গেল, এবং তাদের সঙ্গে আপনাদের একটা কোলাবোরেশন খুব ভালো ছিল। এখন ইদানিংকালে শোনা যাচ্ছে যে জমিয়তে আহলে হাদিস হিন্দ এবং জমিয়তে আহলে হাদিস পশ্চিমবঙ্গ একটু সেপারেট বলছেন। বিষয়টা একটু ভুল হচ্ছে। বিশেষ করে এই সমস্যাটা শুধুমাত্র পশ্চিমবাংলায় ছিল না, গোটা ভারতবর্ষে ছিল, এখনও আছে। আমি এই বিষয়গুলো যখনই আলোচনা করব তখন এমন হয়ে যাবে যে তাদেরকে কাউকে নিন্দামন্দ করছি, বিষয়টা তা নয়। ক্ষমতা বা দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে গোটা ভারতবর্ষের যদি আমরা লক্ষ্য রাখি, এই ত্রুটিপূর্ণ আজ পর্যন্ত কম বেশি চলছে। সেই ক্ষেত্রে আমাদের সাথে অল ইন্ডিয়ার একটা সংগঠন গঠন করা হয়েছিল, এবং সেখানে সর্বশেষ দিল্লিতে বসে যারা অল ইন্ডিয়া ব্যাপী দুটো ভাগ হয়ে গেছিল, ভাগ হওয়ার পরে ওটাকে যেভাবে হোক কৌশলগতভাবে বসে একত্রিতকরণ করা হয়েছিল।
এবং তৎপরবর্তীতে আমাদের সাথেও আলোচনা করবেন বা আমাদের সাথে সেভাবে আলোচনা করে একটা জায়গা আসা হবে, এই মর্মে মোটামুটিভাবে দিল্লিতেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে আর ওখানে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি অদ্যাবধি, যার কারণে আমরা যেভাবে পথ চলা শুরু করেছিলাম আমরা সেই অবস্থাতেই আছি। জমিয়তে আহলে হাদিস তো তৈরি করলেন, আপনারা মনে করলেন যে অন্যান্য আহলে হাদিস সংগঠনগুলির থেকে আপনারা ভালো কাজ করবেন, আপনারা অল্টারনেটিভ দেবেন এবং আপনারা আহলে হাদিস সংগঠনের মান মর্যাদাকে রক্ষা করবেন। তো এই নতুন সংগঠন তৈরি করার পর আপনাদের সফলতার কি কি গল্প আছে, কাহিনী আছে যা দিয়ে আপনি বলতে পারবেন যে আর 5টা আহলে হাদিস সংগঠনের থেকে আপনারা পৃথক? দেখেন, এই কথাটা আমি দায়িত্বশীল হিসাবে আমার মুখ থেকে শোনা বা না বলাটাই আমি যুক্তিযুক্ত মনে করি। বিশেষত কতটুকু হয়েছে না হয়েছে আমি মনে করি আমাদের চেয়ে আপনারা বেশি জানেন। কি কি হয়েছে সেটা বলেন। আমরা তো জানি, কিন্তু পাবলিককে তো বোঝাতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমরা সংগঠন করার পরে বিশেষত দেশীয় প্রেক্ষাপটে যে অবস্থারই সৃষ্টি হয়েছে, সে প্রাকৃতিক দুর্যোগ হোক, জাতির সংকটকালীন অবস্থা হোক, প্রত্যেকটা বিষয়ে আমরা রাজপথে থেকেছি। বিশেষ করে দেশীয় প্রেক্ষাপটে যে সমস্ত বিষয়ে আন্দোলন হওয়া প্রয়োজন মুসলমান কমিউনিটির জন্য, শুধু আহলে হাদিস নয়, সার্বিক জাতির, মুসলিম জাতির যে কোনো বিষয়ে যখনই কোনো সমস্যা হয়েছে আমরা রাজপথে থেকে তার প্রতিবাদ করেছি, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছি এবং এমনকি বহির্বিশ্বেও যখন কোনো কিছু হয়েছে তার বিরুদ্ধেও আমরা কথা বলেছি। তাছাড়া দুর্যোগপূর্ণ অবস্থার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় আর্থিক অনুদান থেকে আরম্ভ করে সবেতে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং সেই সাথে সাথে আমরা জানি পশ্চিমবাংলা আহলে হাদিস, জমিয়তে আহলে হাদিস পশ্চিমবাংলা গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলাতে কর্মবেশী কার্যক্রম অব্যাহত রেখেছে, যা ইতিপূর্বে আমরা সার্বিকভাবে পরিলক্ষিত করতে পারতাম না। বর্তমান সেই নিরিখে বলতে পারি যে জাতি সচেতন হয়েছে, সমাজেরও আমরা কিছু কাজ করেছি, জাতি বা দেশের জন্য আমরা অনেক কাজ করেছি। এমনিভাবে কল্যাণমূলক যত কাজ আছে আমরা সার্বিকভাবে সেগুলো করার চেষ্টা করেছি বা করি। কোন কোন জেলায় কাজ আছে আপনাদের? বিশেষ করে প্রায় প্রতিটি জেলাতেই কম বেশি কাজ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য বিশেষ করে আহলে হাদিস অধ্যুষিত যে জেলাগুলো বলা হয়, বিশেষত আর কি সবচেয়ে অধিকাংশের যেখানে আহলে হাদিস আছে, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বর্ধমান, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতে বিশেষভাবে আহলে হাদিস বেশি সংখ্যায় বেশি পরিলক্ষিত হয়। তাছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টে মোটামুটিভাবে আছে। আর বিশেষ করে আপনারা জানেন বিগত দিনে আহলে হাদিস সম্পর্কে একটা নেগেটিভ ধারণা যে বা যারাই হোক খুব নেগেটিভ ধারণা তৈরি করে দেওয়া হয়েছিল। আমরা সেটাকে চেষ্টা করেছি, বিশেষ করে আমি সার্বিকভাবে সেই অপবাদগুলোকে ঘুচিয়ে আরও বৃহত্তর পরিসরে কাজ করার। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ তার একটা ফল আমরা পেয়েছি এবং বিশেষ করে আজকের দিনে ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাই আমরা যে মতাদর্শে অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য যে আমাদের প্রয়াস, সেই প্রয়াসে এখন বর্তমানে প্রত্যেকটি জেলাতেই আহলে হাদিস খুঁজে পাওয়া যায় এবং আস্তে আস্তে দিনের পর দিন অধিক হারে বাড়ছে বলে আমরা এটা জানি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ওটা পশ্চিম বাংলাতেই কম বেশি, হয়তো দুটি একটি জেলা বাদ দিলে প্রত্যেকটি জেলাতে আমাদের সংগঠন বা আমাদের কর্মীরা আছে। আপনাদের সংগঠনের পক্ষ থেকে পরিচালিত মাদ্রাসা আছে বা মিশন আছে, সেটা কটা? বিশেষ করে আমাদের সংগঠন মানে বিশেষ করে রাজ্য সংগঠন কর্তৃক কোনো পরিচালিত মাদ্রাসা নেই। তবে আমাদের বিভিন্ন দায়িত্বশীল যারা আছেন, বিভিন্ন জেলা আছে, বিভিন্ন জেলা তারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে, কিন্তু রাজ্যের হাতে কোনো প্রতিষ্ঠান সেভাবে নেই। জেলার হাতে বিভিন্ন জায়গাতে কিছু প্রতিষ্ঠান আছে। আপনার আহলে হাদিসের আর একটা গ্রুপ বললে ভুল হবে, আর একটা সংগঠন, আহলে হাদিসের নানা সংগঠন আছে, তাদের অভিযোগ, তাদের একজন নেতার আমি ফেসবুকে পোস্ট করছিলাম, তার অভিযোগ যে আহলে হাদিসের যে সংগঠনই করুক না কেন বিভিন্ন নেতারা কলকাতা কেন্দ্রিক সুসংগঠিত সংগঠন করতে পারেনি। 2 নম্বর হচ্ছে কলকাতা কেন্দ্রিক এমন কোনো অফিস বা মার্কাজ টাইপের কোনো জায়গা বা কোনো কমিউনিটি সেন্টার বা হোস্টেল কিছুই করতে পারেনি যেখানে এসে দূর দূরান্তের আহলে হাদিস কর্মীরা এসে থাকবে, অথবা স্টুডেন্টদের জন্য হোস্টেল, পড়াশোনা করার জায়গা, কিছুই কিন্তু সেরকমভাবে গড়ে উঠতে পারেনি। এমনকি একটা অফিসও নাকি কলকাতাতে আপনারা করতে পারেননি। এই বিষয়টাকে ঠিক, এবং এ যদি ঠিক হয় তাহলে এর কারণ কি?
আপনি যে বিষয়টা বলেছেন এটা 100% সত্য। এটা লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন, বিশেষ করে আহলে হাদিস ভাইদের প্রশ্ন। এটা নেই। এটা প্রথমত আমি আমার অক্ষমতা প্রকাশ করে বলছি, আমরা করতে পারিনি। তবে আমি বিভিন্ন সময়ে আন্তরিকভাবে চেষ্টা করেছি, সফল হয়নি। বিশেষ কিছু করতে না যদিও পারি, তাহলে অন্ততপক্ষে একটা অফিস মিনিমাম দূর দূরান্ত থেকে এসে মানুষ এখানে আসতে পারে বা তারা থাকতে পারেন, বা আমাদের রাজ্য পরিচালনা হয় এমন একটি অফিস। আমি বিভিন্ন সময় উদ্যোগী হয়েছি, কিন্তু চূড়ান্তভাবে সেটা আমি বাস্তবায়ন করতে পারিনি। তবে আশা রাখি আগামীতে সেটা হবে ইনশাল্লাহ, আশা রাখি। তবে একথা সত্য, বিগত দিনে যারা দায়িত্ব ছিলেন বা আহলে হাদিসের কর্ণধার যারা ছিলেন, আমি মনে করি এটা খুব আমাদের কাছে একটা আফসোসের বা বেদনার বিষয়। একটা সময়ে যারা দায়িত্বশীল ছিলেন, আমি কাউকে নাম ধরে বলবো না, তবে দায়িত্বশীল যারা ছিলেন তারা, আমি মনে করি তারা এত সম্মানিত ছিলেন, যদি চাইতেন পশ্চিমবাংলার বুকে, বিশেষ করে কলকাতার বুকে বড় কিছু করার, তাহলে সেটা সম্ভব ছিল, অনায়াসে সম্ভব ছিল। তো দুর্ভাগ্যবশত বিগত দিনে তারা করেননি বা করতে পারেননি, এটা একটা ব্যর্থতা চরম। দ্বিতীয় কথা হলো, প্রপার কলকাতা যেটা আহলে হাদিস আছে, কিন্তু মূলত সেই আহলে হাদিস উর্দুভাষী আহলে হাদিস। আপনারা জানেন, যদিও এটা শরিয়ত সম্মত যে কথা তা নয়, তবে এটা চরম সত্য। ভাষার একটা ত্রুটি থাকার কারণে পশ্চিমবাংলার বাঙালি এবং উর্দুভাষীদের মধ্যে একটা অদৃশ্য প্রাচীর মনে হয় সর্বসময় থেকে গেছে, যার কারণেই কলকাতাতে আহলে হাদিস থাকলেও গ্রাম্য এলাকার বা জেলার আহলে হাদিসদের সাথে তাদের সাথে খুব বেশি সখ্যতা না থাকার কারণে, বা তাদেরও বড় অফিসের প্রয়োজন অনুভব করেন না, যেহেতু তাদের মসজিদ আছে, সেই ক্ষেত্রে গড়ে ওঠেনি। এটা আমাদের সার্বিকভাবে কমিটির চরমভাবে ব্যর্থতা। তো আমি আশা রাখি যে আমরা ইনশাল্লাহ এই প্রত্যাশা পূরণ করার আমরা আন্তরিকভাবে চেষ্টা করব আগামী দিনে। আহলে হাদিস সংগঠন মানে জমিয়তে আহলে হাদিস পশ্চিমবঙ্গ, এই সংগঠন চালাতে গিয়ে অন্যান্য আহলে হাদিস সংগঠনগুলি তারা কি কোনোই কাজ করছেন না? অন্যান্য তো অনেক আহলে হাদিস সংগঠন আছে, এবং কিছু আহলে হাদিস সংগঠন আছে আহলে হাদিস নাম না নিয়েও আহলে হাদিসের কাজটা করছে, ইসলাম নাম দিয়ে ইত্যাদি ইত্যাদি। তো তারা কি কোনো কাজ করছে না? দেখেন, আমরা কাজ করছে না তো এটা বলেনি যে কাজ করছে না। যার যতটুকু সামর্থ্য সে কাজ করছে। আমরা যদি বলি কেউ কাজ করছে না, তাহলে সেটা ঠিক হবে না। তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করছে। আপনার কি মনে হয় না যে এই পুরো আহলে হাদিস সংগঠনগুলিকে মিলে একটা আহলে হাদিস সংগঠন করা? সেটা তো হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু সেটা করতে গেলে আমরা বারে বারে যখন আমাদের কাছে বিভিন্ন ব্যক্তিরা আলোচনা করেছেন, আমরা সেখানে আলোচনা সর্বসময়ে আমরা অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করেছি। আমি নাম করে বলতে পারি, আপনি যেহেতু নাম করেছেন বা করছেন, সংগঠনটাকে এক করার জন্য বিশেষ করে আমরা তদানীন্তনকালে যারা দায়িত্বশীল ছিলেন, বিশেষভাবে আইনুল বারী সাহেবের কাছে আমরা 2-3 বার গেছি। আমরা আন্তরিকভাবে প্রস্তাব রেখেছি এবং ওনার সদিচ্ছা ছিল, সেটাও আমরা ফেসবুকে ওনার সাক্ষাৎকার আপলোড করেছিলাম এবং বলেছিলাম যে হোক চূড়ান্ত জায়গায় সেটা হয়তো আল্লাহ চাননি বিধায় হয়নি। এবং একটা সময় আমি এবং আবদুল্লাহ সালাবি সাহেব নিজেই ইসাক মাদানী সাহেবের কাছেও গেছিলাম, যখন উনি দায়িত্বশীল ছিলেন। যাই হোক, সে অনেক কথা আমরা সেই পুরনো কাসুন্দিয়ার ঘাঁটতে চাইছি না। তো সেখানেও আমরা যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম, সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। সুতরাং আমাদের দিক থেকে আমরা চেষ্টা করিনি তা নয়, আমরা চেষ্টা করেছি। তবে শুধুমাত্র উপর থেকে চাপিয়ে দেওয়ার নামই তো সংগঠন নয়। কর্মীদের মূল্যায়ন করতে হবে, জাতিরকে মূল্যায়ন করতে হবে, সার্বিকভাবে যারা দায়িত্বশীল আছেন তাদের মূল্যায়ন করতে হবে। বড় আফসোস লাগে, বেদনা হয়। পশ্চিমবাংলায় যে কথা বললাম যে হয়তোবা 80 থেকে 1 কোটির কাছাকাছি আহলে হাদিস হতে পারে, তো সেইখানে আজকের আমরা দেখতে পাচ্ছি তথাকথিত সেই সংগঠনের দায়িত্বশীল চাপানো হয়েছে অন্য রাজ্য থেকে এনে এখানে, বা যারা বাংলার জমিনের সাথে সম্পর্ক নেই তাদেরকে দিয়ে আজকে সংগঠন চালানো হচ্ছে। এটা আমাদের কাছে খুব বেদনার। পশ্চিমবাংলাতে অজস্র বড় বড় আলেম আছেন, মাদানী সাহেবরা আছেন, সালাফি সাহেবরা আছেন, ফাইজি সাহেবরা আছেন, সানাবিলি সাহেবরা আছেন, অনেক বিদগ্ধ আলেমরা আছেন। তাদেরকে না দিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা অন্য ভাষাভাষী মানুষকে এই দায়িত্ব নিয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করছেন, তারা কাজ করছে না, কাজ করছে কি করছে না সেটা জাতি মূল্যায়ন করবে। আচ্ছা,
আপনাদের এই সংগঠন চালাতে গিয়ে আপনার এই আপনার একটা নতুন স্বপ্ন দেখে আপনারা সংগঠন করেছিলেন, সেই সংগঠন করতে গিয়ে কি কি সমস্যা ফেস করছেন, বা আপনি জাতির কাছ থেকে, বিশেষত আপনি বলছেন যে 80 লক্ষ থেকে 1 কোটি আহলে হাদিস, আহলে হাদিস বলতে আপনি যা বোঝাচ্ছেন মানে সংখ্যাটার কথা বোঝাচ্ছেন হয়তো। তো কি চাইছেন? আহলে হাদিস এলাকা থেকে মেম্বার হচ্ছে, প্রধান হচ্ছে, এমএলএ হচ্ছে, এমপি হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে লুটপাট হচ্ছে, মারামারি হচ্ছে, জেল কাটাকাটি হচ্ছে, অরাজকতা হচ্ছে, সবই কিন্তু হচ্ছে। সে হানাফি বলেন, আহলে হাদিস বলেন, মুসলমানদের যা সমস্যা তা সর্বত্রই হচ্ছে। তো আহলে হাদিসদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি, আর কি চেয়েছিলেন? দেখেন, প্রত্যাশা তো অনেক বড়, কিন্তু সে বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে। দেশীয় প্রেক্ষাপটে অনেক প্রতিবন্ধকতা, বিশেষ করে সমাজ গঠন করতে গেলে ত্যাগী মানুষের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে একটা বিরাট বড় অভাব আমরা লক্ষ্য করি। সেই সাথে সাথে অর্থনৈতিক একটা বিষয়, হয়তো আহলে হাদিসের ঘরের পয়সা বা টাকা পয়সা নেই এমনটি নয়, কিন্তু জাতির জন্য যেভাবে ব্যয় করা দরকার সেটা একটা বিরাট বড় ঘাটতি আছে বলে মনে হয়। এবং যে কর্মী যাদের ত্যাগের মধ্য দিয়ে একটা সংগঠন দাঁড়িয়ে থাকে, সে যথার্থ কর্মী পাওয়া বড় মুশকিল। এবং সর্বোপরি যে সেই অর্থে নেতৃত্বের যে কোয়ালিটি, গুণগত মান যেটা প্রয়োজন, হয়তো সেটারও আমাদের, আমি সহ সেটারও ঘাটতি আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বিশেষ করে আমরা জানি স্বাধীনতোত্তর পরিস্থিতিতে, বিশেষ করে পশ্চিমবাংলার মাটি থেকে যারা করিম বলা চলে, তারা অধিকাংশই তদানীন্তন সময়ে দেশ পরিবর্তন করে। যার কারণে শুধু আহলে হাদিস নয়, আমাদের পর্যবেক্ষণ এটাও দেখেছি যে একটা মেধাশূন্য হয়ে গেছিল বলে আমাদের মনে হয়, যারা জাতিকে সামনের নেতৃত্ব দিতে পারে। এই সংকট সুদীর্ঘ দিন ধরে একাধারে চলে এসেছে, যার কারণে জাতি গঠনের যে প্রক্রিয়াগুলো প্রয়োজন, যে মেধার প্রয়োজন, যে লেখনের প্রয়োজন, যে সংগঠকের প্রয়োজন, যে কর্মীর প্রয়োজন, যে সমর্থকের প্রয়োজন, সবেতেই কম বেশি ঘাটতি আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো আহলে হাদিস সংগঠন আপনি করছেন, এই সংগঠন করতে গিয়ে মানে পরিকল্পনাটা কি আছে ভবিষ্যতে? কি কি করতে চাইছেন আপনারা? মানে সহিহ হাদিস এবং কোরআনের প্রচারের বাইরে সমাজকে কি দিতে চাইছেন? দেখেন, আপনি বলেছেন কোরআন হাদিসের বাইরে, প্রকৃত অর্থে আপনি যদি দেখেন কোরআন হাদিসের বাইরে কি থাকতে পারে? কোরআন হাদিসের প্রচারের বাইরে বলেছি আমি। যেমন ধরেন হসপিটাল হতে পারে, শিক্ষা কেন্দ্র হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, মহিলাদের জন্য একটা আলাদা হাসপাতাল হতে পারে, বড় বড় লাইব্রেরি হতে পারে, কমিউনিটি সেন্টার হতে পারে, নলেজ হাব হতে পারে, এডুকেশনাল হাব হতে পারে, মিডিয়া সেন্টার হতে পারে, আইনি সহায়তা কেন্দ্র হতে পারে। সমাজের বিভিন্ন কাজ আছে, সেগুলি প্রকারান্তরে ইসলামেরই কাজ, সেগুলি। কিন্তু আমি আপনাকে যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি বলছি আপনাদের সংগঠনের মানে কি কি পরিকল্পনা আছে করার। দেখেন, প্রথম কথা ওটা আপনিই উত্তর দিলেন যে এই কাজগুলো পরোক্ষ কোরআন হাদিসেরই কাজ। এই সত্যটা আগে আমাদেরকে বুঝতে হবে। অনেক মানুষ মনে করেন যে এগুলো আলাদা কাজ, প্রকৃত অর্থে এগুলো আলাদা কাজ নয়, এগুলো সবই কোরআন হাদিসেরই কাজ। কারণ মানবতার কল্যাণ সেটাই হলো কোরআন হাদিসের কাজ। এই চরম সত্যটা আমাদের প্রথমত বুঝতে হবে। তো আপনি যে কাজগুলো বললেন, মানে এই প্রকৃত অর্থে জাতির তো প্রচুর দিক আছে, শিক্ষা থেকে নিয়ে। প্রথম কথা হলো, এই মুহূর্তে জাতির সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা। শিক্ষার প্রচার প্রসারের জন্য সর্বাত্মক যে চেষ্টা করা যায়, যদিও আমরা অর্থনৈতিক বা বিভিন্ন দিকের কারণে রাজ্য স্তরে বা রাজ্য সংগঠন পরিচালনা করতে পারছে না, কিন্তু আমাদের বিভিন্ন ভাইয়েরা কিন্তু একাধারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জড়িয়ে বা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা বা সেভাবে চলছে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, শুধু আহলে হাদিসের নয়, যেটা অত্যন্ত প্রয়োজন বলে মনে হয় সেটা হলো মহিলাদের দ্বারা পরিচালিত মহিলা হাসপাতাল করা। কারণ এই যন্ত্রণা গোটা কমিউনিটি আজকে ভুগছে, সীমাহীনভাবে ভুগছে। বহুভাবে আমাদের কখনো কখনো আলোচনা হয়েছে যে এগুলো করতে হবে, করা প্রয়োজন, কিন্তু করতে গেলে বা যে অর্থনৈতিক পরিকাঠামো, তার সেই সমাধান আমাদের কাছে না থাকার কারণে আমরা করতে পারি না।
তদুপরি যে বিষয়গুলো বলছেন মিডিয়া থেকে আরম্ভ করে এগুলি সবটাই প্রয়োজন, কোনোটাই অস্বীকার করা কিছু নেই, সবটাই প্রয়োজন। কিন্তু আমাদের সেই অর্থনৈতিক স্বাবলম্বী না থাকার কারণে আমরা সেভাবে করে উঠতে পারছি না। আলমগীর সাহেব, শুধু কি অর্থনৈতিক স্বাবলম্বী নাকি মানসিকতার সমস্যা? যেমন ধরুন, এমন তো অনেকে আছেন, শিল্পপতি আছেন, ব্যবসায়িক আছেন, হসপিটাল হচ্ছে না এমনটা নয়, নার্সিংহোম হচ্ছে না এমনটা নয়, কিন্তু পার্টিকুলার মহিলাদের জন্য জেলায় জেলায় 23টা জেলায় 23টা হসপিটাল হবে, এই চিন্তাভাবনাটাই যেন নাই। এটাকে আপনি কীভাবে, এটা তো মানসিক একটা ব্যাপার। এটা আমি বললাম শুধু আহলে হাদিসের বিষয় নয়, এটা আমি মনে করি গোটা কমিউনিটির বিষয়, একটা গোটা জাতির বিষয়। তো আমি এটা প্রয়োজন, এটা আমার দৃষ্টিতে অত্যন্ত প্রয়োজন। যদি জাতি এগিয়ে আসে সার্বিকভাবে, এগুলো প্রতিটি জেলায় করা দরকার, বোলাকে করতে পারলে তো আরও ভালো হয়। এটা প্রয়োজনীয়তার অস্বীকার করছে না কেউই, কিন্তু সেভাবে গড়ে উঠছে না। হয়তো এটা হতে পারে অর্থের, যেমন আমাদের দিক থেকে আমরা বলতে পারি, বিশেষ করে আমরা এটা চরম সত্য, যেটা আমাদের যে সংগঠন আছে সেই ক্ষেত্রে আমরা যথেষ্ট হালাল হারামের বিষয়টা অত্যন্ত বিচক্ষণতার সাথে দেখা হয়। আপনারা জানেন মুর্শিদাবাদের অনেক শিল্পপতি আছেন, যে শিল্পপতিগুলো কোটি কোটি টাকা দান করেছেন। সেখানে মৌলিক যে সমস্যাটা হয়, তাদের ব্যবসার নিরিখে আমরা দেখতে পাই যে নেশাদার দ্রব্য থেকে তাদের অধিকাংশ উঠে আসা। করোনা যে দৃষ্টি থেকে আমরা এটাকে মানতে পারি না, কারণ একদিকে ক্যান্সার বিক্রি করে আর একদিকে ক্যান্সার হাসপাতাল করা, এটা আমাদের নীতিবিরুদ্ধ বিষয়। সুতরাং যার কারণে আমরা হালাল হারাম বাঁচতে যেয়ে এইগুলো আমরা সেইভাবে অর্থনৈতিক সাপোর্ট পাই না, যার কারণে আমরা বৃহত্তর পরিকল্পনা কাজ করতে পারছি না। তবে আশা করি আগামী দিনে যদি জাতি এগিয়ে আসে, আমাদের পরিকল্পনা থাকবে যে এগুলো করার, সার্বিক জাতির কল্যাণে যে কাজটা করা দরকার। বাংলায় প্রায় 3 কোটি মুসলিম, অনেকে বলেন 30%, কেউ বলে 33%। এই বৃহৎ মুসলিম জনজাতিকে অনেকে বলেন যে দিশেহারা, ফুটবলের মতো রাজনৈতিক দলগুলি যখন যেরকম পায় ব্যবহার করে। তো মুসলিম সংগঠনগুলির মধ্যে ঐক্যের ক্ষেত্রে আপনাদের আহলে হাদিস কেমন ভূমিকা রাখছে, এবং এই মুসলিম সমাজের ইউনিটি করার ক্ষেত্রে, সংগঠনের বাইরের কথা বলছি, সংগঠনের ইউনিটি প্লাস সংগঠনের বাইরের মুসলিমদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে ইউনিটি করার ক্ষেত্রে কী ভূমিকা রেখেছেন বা পরিকল্পনা আছে? এটা আমরা বরাবরই জাতির সার্বিক স্বার্থে আমরা একতাবদ্ধ হওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছি, একেবারে প্রথম সারি ভূমিকা রেখেছি বলে আমি মনে করি। বিভিন্ন সময়ে যখনই যে সংগঠন ডেকেছে তাদের সাথে পাশে থাকা, ইউনিটি গড়ার জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছি, এবং সেই প্রচেষ্টা আজও অব্যাহত। বিভিন্ন যৌথ সংগঠনের ক্ষেত্রেও আমরা কিছু দায়িত্ব পালন করি। আপনি ইতিমধ্যেই জানেন যে একটি সংগঠন কাজ করা হয়, ইউনাইটেড গার্জিয়ান কাউন্সিল, অর্থাৎ ইউজিসি নামে, যার রাজ্য সম্পাদক আমি নিজেই। আমরা চেয়েছি বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনকে এক করে এক ছাতার তলায় এনে, তার কারণ আজকের দিনে অত্যন্ত প্রয়োজন। দেশীয় প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে মুসলিমদেরকে যেভাবে কোণঠাসা করা হচ্ছে রাজনৈতিকভাবে, আজকের দিনে বলা চলে এক শ্রেণীর রাজনীতিবিদরা তো মুসলমানদেরকে নিয়ে সত্যিই ফুটবল খেলছে, এবং বিগত দিনে যারা মুসলিমদেরকে ভোট নিয়ে ক্ষমতার অলিন্দে বসেছেন বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও, আজকের শুধু বাগাড়ম্বার করে প্রচার নয়, বাস্তব গ্রাউন্ড লেভেলটা কতটুকু উন্নত হয়েছে এটা দেখার বিষয়। আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিগত দিনেও রাজনৈতিক দলের যে সদিচ্ছা, বিশেষ করে একটি দল রাজনৈতিক ক্ষমতা আসার কারণে সদা সর্বদা মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন। তো সেই ক্ষেত্রে তারই প্রভাবে প্রভাবিত হয়ে দিনের পর দিন এমএলএ এমপি কমতে কমতে আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে প্রান্তিক করার চেষ্টা চলছে। সুতরাং সেই ক্ষেত্রে জাতির বৃহত্তর স্বার্থে শুধুমাত্র এখানে আহলে হাদিস বলে কথা নয়, আমরা বিগত দিনেও অগ্রণী ভূমিকা রেখেছি, এবং আগামী দিনেও এই বিষয়গুলো নিয়ে জাতি সার্বিকভাবে যাতে একতাবদ্ধ হয়, এখানে হানাফি শাফি মালিকি বলে কথা নয়, আমরা মুসলিম এই পরিচয়ে আমরা এক হতে চেয়েছি বা এক হতে চাই। তবে বিশেষ করে আমাদের যে বিষয়টা আছে, আমরা যেটা বলতে চাই সেটা হলো একতার মানদণ্ড হলো কোরআন এবং সহিহ সুন্নাহ। সেটাকে যদি আমরা সামনে রাখতে পারি, তাহলে আমার মনে হয় অনায়াসের একটা বৃহৎ পরিসর বা বৃহৎ কমিটি গড়ে তোলা সম্ভব বলে। আলমগীর সাহেব, আপনি সংগঠনের সময় দেন কেমন? মানে রাজ্য সম্পাদক আবদুল্লাহ সালাফি তো সভাপতি সাহেব, তিনি তো অনেক সময় অসুস্থ থাকেন,
তিনিও সময় দেন, আমি শুনেছি। তো আপনি কতটা সময় দেন সংগঠনকে, এবং আপনাদের সংগঠনের মানে চেন সিস্টেমটা কেমন, মানে জালটা কেমন একেবারে গ্রাম থেকে রাজ্য পর্যন্ত বা সেন্ট্রাল পর্যন্ত? দেখেন কেমন সময় দিয়েছি, বিশেষ করে কিছু বিষয়ে মনে হয় এড়িয়ে গেলেই ভালো হতো, কিন্তু তবুও আপনি জানতে চেয়েছেন। আমি আমার একজন মানুষ হিসাবে জাতির জন্য যতটুকু প্রয়োজন বলে আমি মনে করেছি, আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি। এটাকে ব্যাখ্যা করা নতুন কিছু নেই। বিশেষ করে এই সংগঠন আপনি জানেন, জমিয়ত আহলে পশ্চিমবাংলা আজ থেকে 14-15 বছর আগে অস্তিত্ব ছিল না। তো সেই ক্ষেত্রে পশ্চিমবাংলার আনাচে কানাচে একদিকে যদি আমরা দেখি কোথায় সেই কোচবিহারের দিনহাটা থেকে আরম্ভ করে তারও প্রত্যন্তর গ্রাম যেখানে আসামের সন্নিকট, আর একদিকে পুরুলিয়ার কোথায় ঝালদা, যেখানে আমরা অনেকেই জানি যে মাওবাদী অধ্যুষিত এলাকা, সেই এলাকাতেও তার কাছাকাছি কিছু আহলে হাদিস ভাইরা আছেন। তো যেখানেই শুনেছি আহলে হাদিসরা আছেন, আমি সেই প্রান্তে একটা সময় ছুটে গেছি, আজও পর্যন্ত ছুটে যাই। তবে নির্দিষ্ট করে নয়, যখন যেখানে প্রয়োজন, যতটুকু প্রয়োজন আমি আমার সর্বাত্মক দেওয়ার চেষ্টা করি আমার দায়িত্বশীল হিসাবে, এবং আমার অধীনস্থরাও চেষ্টা করেন আলহামদুলিল্লাহ। আমি আমার এটা সার্বিকভাবে চেষ্টা করেছি, আজ পর্যন্ত চেষ্টা করি। বাড়িতে পরিবারের পক্ষ থেকে কেমন সাপোর্ট পান বা তারা কি বলে? দেখেন, এই এতটা সময় দেওয়া, যা কিছু করা, বাড়ির সাপোর্ট না হলে কোনোদিনই সম্ভব নয়। কারণ এটা আমি যদি মনে করি সব উজাড় করে দিয়ে বাইরে এত সময় ব্যয় করছি আর বাড়ির পরিবারের সাপোর্ট নেই, তাহলে এটা ভুল কথা হবে। সুতরাং পরিবারের আমার ব্যক্তি স্বাধীনতা দেওয়া, আমি যতটুকু পারি সেদিকে সব দিকে লক্ষ্য রাখা, এগুলো আলহামদুলিল্লাহ মানসিক সাপোর্ট অবশ্যই পাই। আমি শেষ করবো আলোচনা, আপনার যদি একেবারে বাড়ির ঠিকানা পরিচয়টা দেন। জন্মস্থান আমার উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানার বিতারে হাকিমপুর গ্রাম পঞ্চায়েত, নাম দোহারকান্দা গ্রামে আমার বাড়ি, যেটা বলা চলে একেবারে সীমান্ত। মানে আমাদের আপনার বাড়ি থেকে তিতুমের এর জায়গা কত? তিতুমিরে বাড়ি রেখে আমার বাড়িতে ঢুকতে হয়। ওটা বাদুড়িয়ার মধ্যে পড়ছে তিতুমির সাহেবের বাড়িটা। আর আমার বাড়িটা একটা ঐতিহাসিক দিক থেকে বলা চলে মাওলানা আকরাম খান সাহেবের বাড়ি, আর আমার বাড়ির 1 কিলোমিটারের মধ্যেই আর কি। মাওলানা আকরাম খান সাহেবের বাড়ি এবং আমার বাড়ি একই জায়গায়, পাশাপাশি গ্রাম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলার রাজ্য সাধারণ সম্পাদক আলমগীর সর্দারের সঙ্গে। আশা করি বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আমরা খোলামেলা আলোচনা করার চেষ্টা করেছি। আমরা চাইছি মুসলিম সংগঠনের বিভিন্ন নেতৃত্ব যারা আছেন তাদের জীবন, সংগঠন চালানোর অভিজ্ঞতা, জাতির সমস্যা এবং উত্তরণের উপায়, এগুলি আপনাদের সামনে তুলে ধরি। জমিয়তে আহলে হাদিসের রাজ্য সম্পাদকের কাহিনী আপনাদেরকে তুলে ধরলাম, তার বক্তব্য আপনাদেরকে তুলে ধরলাম। আশা করি তার পুরো বক্তব্য, আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে।